আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, তাতে একটি অধ্যায় রয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি। অনেকগুলো অধ্যায়ের মধ্যে এই একটি অধ্যায় রয়েছে, এটা নিয়ে আমরা আজকে দেখব। শুরুতেই দেখব কাজ কি। আমরা হর হামেশা কাজের কথা বলে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানের কাজ হতে হলে একটা নির্দিষ্ট বস্তুর উপরে বা একটা বস্তুকে নিয়ে বা যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যদি ওই বলের দিকে সরণ ঘটে, তাহলে কাজ সংগঠিত হয়। আমরা বোর্ডের দিকে তাকাই। ধরো একটা বস্তু, এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করলে, করার পর বস্তুটা এখানে স্থানান্তরিত হলো। এর মাঝে একটা দূরত্ব এস, বস্তুটার ভর মনে করো 20 কেজি। এখানে বল দেয়া হয়েছে 100 নিউটন। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যদি বলের দিকে সরণ ঘটে, তাহলে প্রকৃত বল ও ওই সরণের গুণফলকে কাজ বলা হয়। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে, যেদিকে বল প্রয়োগ করা হয়েছে ওই দিকে, তাহলে কাজ হয়। আর যদি তুমি আস্তে ধাক্কা দিলে কিন্তু বস্তুটা সরলো না, তাহলে কাজ সংঘটিত হয় না। তাহলে এখানে আমরা ধরে নিলাম বস্তুটার ক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছে এফ নিউটন, সরণ ঘটেছে কতটুকু? এস, এই পরিমাণ সরণ ঘটেছে। তাহলে কাজ অর্থাৎ ওয়ার্কের ডব্লিউ ইকুয়াল টু এফ গুণিত এস, অর্থাৎ কাজ সমান বল গুণিত সরণ। এখান থেকে আমরা কাজ বের করতে পারব। কাজের একক তোমরা ইতিমধ্যেই জেনেছো, কাজের একক হচ্ছে জুল। কাজের এককটা জুল মনে রাখবা। কাজের ইউনিট এই জুল হচ্ছে কাজের একক। এখন তোমরা এখানে আরেকটু বিশ্লেষণে যাও। এফ আমরা গতির অধ্যায়ে পড়েছি, সূত্র থেকে এফ সমান এম এ, এটা বসাতে পারি, এস বসাতে পারি। তাহলে কোনো বস্তুর যদি ত্বরণ দেয়া থাকে, ভর দেয়া থাকে এবং সরণ দেয়া থাকে, তাহলেও আমরা কাজ বের করতে পারবো। কারণ এই ত্বরণ এবং ভরের গুণফলই হচ্ছে বল। এভাবে ইকুয়েশনে বসিয়ে আমরা কাজের মান বের করতে পারবো। এখানে ছিল কত? 20 কেজি ভরের উপরে কত নিউটন? এফ 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, সরণ ঘটেতে এস। কিন্তু আমাদের এখানে যেহেতু বেগ ত্বরণ দেয়া নাই, আমাদের দরকার দুইটা, একটা হচ্ছে ডিসটেন্স আর হচ্ছে ফোর্স। এখানে ডিসটেন্স মনে করো 5 মিটার, সেক্ষেত্রে এটার প্রয়োজন নাই। এই 100 নিউটন আর 5 মিটার, তাহলে কি করব আমরা? এখানে 100 নিউটন গুণিত 5, 500 জুল। এই 500 জুল কাজ সংঘটিত হয়েছে এই 5 মিটার সরণ ঘটার কারণে। আর যদি এখানে এই বস্তুটার ত্বরণ দেয়া থাকে, তখন ভর বসিয়ে
বল না থাকলেও ক্যালকুলেশন তোমরা করতে পারবা, এটা তোমরা পারবা, ইতিপূর্বে তোমরা এই ক্যালকুলেশন শিখেছো। এখন বলের কাজ গেল, কাজ থেকে এবারে আমরা দেখব কাজের মধ্যে একটু আগে বললাম যে বল যেদিকে প্রয়োগ করা হয় সেদিকে যদি বলের এই বস্তুর সরণ ঘটে তাহলে কাজ সংঘটিত হয়, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে যদি বিপরীত দিকেও আসে সেক্ষেত্রেও কাজ বলা হয়, তবে সেটাকে ঋণাত্মক কাজ বলা হয়। তাহলে বল প্রয়োগ করলে যেদিকে বস্তু গেল তার বিপরীত দিকে, তাহলে তখন কাজটা হয় ঋণাত্মক, আর বলের দিকে যদি সরণ ঘটে তখন কাজটা হয় ধনাত্মক কাজ। যেমন তুমি অভিকর্ষ বল পৃথিবীর উপর থেকে নিচের দিকে টেনে আসে, তাহলে তুমি কোনো যন্ত্র দিয়ে হোক বা নিজে হেঁটে হোক উপরের দিকে গেলে অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু তুমি গেলে কোথায়? উপরের দিকে, বা কোনো কিছু পাঠানো হলো, কোনো ফোর্স বা মোটর দিয়ে পাঠানো হলো, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি যেদিকে গেলে তা উল্টো দিকে, সুতরাং অভিকর্ষ বলের সাপেক্ষে ওই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজ আর ধনাত্মক কাজ তোমরা বুঝলে। এখন আমরা আসবো যে শক্তি কি জিনিস। এই কথাটাও আমরা বলে থাকি যে শক্তিটা এই যে কাজ করলাম, এই কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্য যার নেই তার শক্তি নেই। এখন এই শক্তিকে এনার্জি দিয়ে, এনার্জি, এই শক্তি আমরা দেখি বহু প্রকার শক্তি রয়েছে এই পৃথিবীতে, যে কত শক্তি রয়েছে এ বলা সম্ভব নয় সবগুলো। অনেক প্রকার শক্তি আছে, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, তাপীয় শক্তি, যান্ত্রিক শক্তি, বা যেটাকে আবার বলা হয় বিভব শক্তি, জলবিদ্যুতের ফোর্স রয়েছে সেটাও একটা শক্তি, বায়ু শক্তি, তারপরে তোমার গ্যাস থেকেও আমরা শক্তি পাচ্ছি, পেট্রোলিয়াম অন্যান্য যে তেল থেকে সেখানে শক্তি পাওয়া যায়। শক্তির বিভিন্ন প্রকার রূপ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমরা শক্তি পেতে পারি। তো এখানে আমরা মূলত দুইটো শক্তি নিয়ে বেশি আলোচনা করব, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা গতি শক্তি। বিভব শক্তিটা কি? এখন একটা বস্তু তুমি এখান থেকে উপরের দিকে নিয়ে গেলে, ঠিক আছে, এটার ওজন মনে করো 10 কেজি, এখানে যেও ভর 10 কেজি, সরি ওজন না ভর, এই 10 কেজি ভরের বস্তু কোথায় নিয়ে গেলে? উপরের দিকে নিয়ে গেলে, তাহলে এখানে একটা ডিসটেন্স অতিক্রম করেছে, সেটা এটা মনে করো এইচ উচ্চতায় উঠেছে বস্তুটি। তাহলে এখানে আমরা বিভব, এই যে বস্তুটা স্থানান্তরিত হলো, এই বস্তু এই যে উপরে উঠলো, তাহলে এই বস্তুর মধ্যে একটা বিভব শক্তি এখানে যা ছিল এর মধ্যে যার পর বিভব শক্তি সঞ্চিত হবে, এর মধ্যে বিভব শক্তি থাকবে। যে কোনো জিনিস যখন উপরের দিকে ওঠানো হয় সেটা নিচের দিকে আবার অভিকর্ষ বলের প্রভাবে ওই 9.8 জি এর গুণিতকারে নিচে পড়ে, তখন তার থেকে আমরা শক্তিটা বেশি পাই। এখানে তার মানে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। এই বস্তুটা যখন এখানে গেল এর বিভব শক্তি কি হলো? তৈরি হলো, বা এখানে এটা যদি আরো নিচ থেকে এসে থাকে তাহলে এর বিভব শক্তি আরো বেড়ে গেল। এখন এই বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, ইপি বলা যেতে পারে এখানে, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি এই বস্তুটার ক্ষেত্রে কত হবে? আমরা এখান থেকে যদি সাপেক্ষে হিসাব করি, উচ্চতা পেয়েছি এইচ, ভর পেলাম কত? এম,
এখন এইটা হচ্ছে যখন তুমি উপরের দিকে উঠবা, অভিকর্ষ বল রয়েছে, তার বিরুদ্ধে নিয়ে যেতে হচ্ছে এটাকে। তাহলে এখানে আমরা পারছি ইপি সমান এম জি এইচ। এখানে দেখো পূর্বের ক্ষেত্রে যদি আমরা যাই ডাব্লিউ এস, সরি এফ এক্স, কাজের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম এফ এক্স। এখানে এই এক্স কিন্তু এইচ এর কাজ করছে উচ্চতা, আর এফটা বল, তাহলে এফ বল কিন্তু আমরা এফ সমান আমরা কি জানি, এফ সমান গতির দ্বিতীয় অধ্যায় থেকে এম এ কি একটা ত্বরণ, কিন্তু এই জায়গায় কোন ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে এই জিটা এর পরিবর্তে আসছে, তাহলে আমরা এই যে সঞ্চিত শক্তি সমান কাজ বলতে পারি। ওই বস্তুটিতে দ্বারা কতটুকু কাজ, এই ডাব্লিউ আছে এফ এক্স আর ইপি, তার মানে ব্যয়িত যে কাজ, এখানে যে বিভব শক্তিটা অর্জিত হয়েছে সেটা এই ইপিটা এই কাজের সমান। এই ক্ষেত্রে এফ যদি একটা বল থাকতো প্রয়োগ করে এখানে নিয়ে যাওয়া হতো, তখন যে কাজটা হতো, এইটা এখানে নিয়ে যাওয়ার পর যে বিভব শক্তি অর্জিত হয়েছে সেটা এখানে দেখো। তাহলে এখানে দেখো এই ডাব্লিউ ডব্লিউ আর ইপি সমান এসে দাঁড়াচ্ছে, এখানে কাজ আর এটা শক্তি, তাহলে ব্যয়িত শক্তি এটার সমানে হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখন আমরা অঙ্কটা করতে পারবো। এখানে কত পেয়েছি দেখো, এই যে বস্তুটার বিভব শক্তি কত, অর্থাৎ ইপি ইকুয়াল টু হোয়াট, সেক্ষেত্রে আমরা এম পেলাম 10 কেজি, জি হচ্ছে 9.8, এইচ উচ্চতা পেয়েছি এটা মনে করো 10 মিটার, 10 মিটার, তাহলে 100 গুণিত 9.8 98 980 জুল, শক্তির একক জুল। তো এখন আরেকটা অঙ্কে যদি এইভাবে তোমার অন্যভাবেও থাকতে পারে, শক্তি দেয়া থাকে, ভর দেয়া থাকতে পারে, উচ্চতা বেরিয়ে আসতে পারবে, কত উচ্চতায় গেছে শক্তি, সেগুলো আমরা বের করতে পারবো। আশা করছি এই সূত্রটা তোমরা মনে রাখবা, অনেক ক্ষেত্রে এটা ক্যালকুলেশনে কাজে লাগবে। এখন বিভব শক্তি গেল, এবার গতি শক্তি। বিভব শক্তি কি, স্থানান্তরের জন্য অর্জিত হলো, উপরের দিকে যাওয়ার কারণে এখানে হয়েছে। এখন গতি শক্তি কি, কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তির অধিকারী হয় সেটাকে বলা হয় গতি শক্তি। এটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ই কে। কাইনেটিক এনার্জি বা গতি শক্তি হচ্ছে কিসের জন্য, গতির কারণে যে শক্তির অধিকারী হচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এখন আমরা উপরের ইকুয়েশনে দেখো পেয়েছি এফ সমান ডাব্লিউ সমান এফ এস, এটা আমরা পেয়েছিলাম। এখন এখানে খেয়াল করো যে গতি শক্তিটা কতটুকু হবে। এখন এই এফটার মান আমরা জানি এম এ এস, বসাতে পারি এফ সমান এম এ। এখন খেয়াল করো আমরা আরেকটা সূত্র দেখেছিলাম গতির অধ্যায়ে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানে খেয়াল করো তো এই এস এর মান কত পাওয়া যায়, তাইলে এখানে দেখো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2is, তারপরে এখানে আমরা পাচ্ছি s সমান
ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। এস সমান হাফ, এখানে একটা বিষয় ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, দেখো এই দুটো কিন্তু দুইটা বেগের গুণফল, এই বিয়োগফল। তাহলে এটা শেষ বেগ, এটা আদি বেগ। তো শেষ বেগ থেকে আদি বেগ যদি বিয়োগ করা হয়, যা থাকে সেটাও কিন্তু সে একটা বেগ। সেই বেগটাকে যদি আমরা ভি ধরি, তাহলে এই দুইটা, এই বেগ থেকে ওই বেগ করে আমরা দুইটা বেগের ক্ষেত্রে দেখো, যদি বস্তুটার ক্ষেত্রে ইউ যদি আদি বেগ যেটা 0 হয়, তাহলে অটোমেটিক্যালি আমরা এটাকে ভি স্কয়ার পাই। তাহলে ভি স্কয়ার মাইনাস 0 ইকুয়াল টু ভি স্কয়ার। তাহলে এখানে এই জিনিসটা আমরা পেলাম, কারণ বস্তু যখন কোনো সরণ ঘটে, গতিতে যাওয়া শুরু করে, তার শুরুর দিকে কিন্তু তার কোনো বেগ থাকে না। এই ক্ষেত্রে আমরা এস সমান হাফ ভি স্কয়ার লিখতে পারি। আবার তাহলে এখানে বসাই এম হাফ ভি স্কয়ার। ওকে, তাহলে এটা কি হয়, হাফ এম ভি স্কয়ার, তারপরে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। বোঝা গেছে? তাহলে এই কান্টিক এনার্জি গতির সমান হাফ এম ভি স্কয়ার, এটা একটা সূত্র, এটা মনে রাখবা, এটা তোমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ধরো একটা বস্তুর ভর 10 কেজি, তার বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার গতিশক্তি কত বের করা যাবে। আবার গতিশক্তি দেয়া আছে, ভর দেয়া আছে, বেগ আমরা বের করতে পারবো খুব সহজেই। যেমন একটা ব্যক্তির দৌড়ে যাচ্ছে, তার আমরা ভর পেলাম কত, 60 কেজি। সেটা যদি হয়, ধরো দেয়া আছে এখানে ভর 60 কেজি, তারপরে সে বেগ দেয়া আছে, তার শুরুতে বেগ আদি বেগ সেটা তো 0, বেগ বেড়ে যাওয়া হয়ে গেছে কত, 10 বা 20 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে সে 20 মিটার যেতে পারে। এরকম যদি হয়, তাহলে এখানে 20 মিটার দৌড়ানো খুব কঠিন, 1 সেকেন্ডে 10 মিটার দাও, তো 10 মিটার যদি হয়, তাহলে কি হয়, হাফ এম পেয়েছি 60 কেজি আর 10 স্কয়ার, তাহলে কত হয়, হাফ গুণিত 60 গুণিত 100, তাহলে এটা আমরা পাচ্ছি 33। তাহলে কাইনেটিক এনার্জি সমান এত কি, এখানে এটাও একটা গতিশক্তি, তো শক্তির ক্ষেত্রেও সে একই একক। তাহলে আমরা খুব সহজেই এই ক্যালকুলেশন গুলো করতে পারবো। এবারে আমরা সামনের দিকে যাই। শক্তির উৎস, আমরা সেই বলা চলে প্রাথমিক বিদ্যালয় থেকে জেনে আসছি শক্তির উৎস সূর্য। আসলে এই যে অনেকগুলো শক্তির কথা বললাম, বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, বায়োগ্যাস থেকে বায়ু প্রবাহের শক্তি, জলবিদ্যুতের তৈরি জল থেকে শক্তি, নদীর স্রোত থেকে শক্তি, এই শক্তি সব শক্তি বলা চলে কোনো না কোনো ভাবে সূর্যের তাপের সাথে সম্পর্কিত, সূর্যের শক্তির সাথে সম্পর্কিত, অর্থাৎ সূর্যের শক্তির মাধ্যমে ওটা কোনো না কোনো ভাবে তৈরি হয়। নিউক্লিয়ার শক্তি আছে, এই জন্য এই শক্তির উৎস বলা হয় সূর্যকে। এবার আমরা এই যতগুলো শক্তি দেখলাম, এই শক্তির মধ্যে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটা অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য মানে কি, যেটা আবার নবায়ন করা যায় এরকম কোন জিনিস, রিনিউয়েবল, অর্থাৎ পুনরায় কাজে লাগানো যায় যে শক্তিটা, অর্থাৎ ওই শক্তিটা সাধারণত ফুরায় না, এজন্য ওটাকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। তাহলে নবায়নযোগ্য শক্তির উদাহরণে যদি আমি আসি, যেমন নদীর স্রোত বা সাগরের যে স্রোত আছে, ঝর্ণা থেকে যে স্রোত চলছে,
সাধারণত এই সোর্সগুলো ফুরায় না। বায়ু প্রবাহ, নদীর পাশে বা সাগরের পাশে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা কন্টিনিউয়াস চলছে সেই শুরু থেকে বলা যায়। তাহলে এই যে কন্টিনিউয়াস ফ্লো এটা কিন্তু শেষ হচ্ছে না, এজন্য এটাকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা জলের স্রোত দিয়ে, যেমন এই যে আমাদের কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প রয়েছে, সেখানে জলের বিভব শক্তিকে কাজে লাগিয়ে আমরা ওখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পাচ্ছি। এভাবে এই যে শক্তিটা এটা শেষ হচ্ছে না, এটাও এই জন্য এটা বলা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। আর অনবায়নযোগ্য শক্তি কোনটা? যে শক্তিটা আসলে ফুরিয়ে যায়, কাজে লাগানো যায় না, অর্থাৎ এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, সেই শক্তিটা আর কাজে লাগানো কঠিন হয়ে যায়। যেমন গ্যাস খনি থেকে শেষ হয়ে গেলে আর তোমরা গ্যাস পাচ্ছি না। কয়লা, সেটা যখন উঠানো শেষ তাহলে আর কাজও নেই, আর আমরা সেটা থেকে আর যে অন্য সেটা কয়লা দিয়ে যে তাপ শক্তি তৈরি করে সেই তাপটা যে ফরম্যাটে গেল ওই ফরম্যাটটা আর আমরা সহজে কাজে লাগাতে পারি না। এজন্য এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, পেট্রোল ডিজেল এগুলো। এরপরে আসি আমরা শক্তির রূপান্তর। এখন শক্তি যে এক রূপ থেকে আরেক রূপে যায় একটু আগে বললাম, তাহলে সেটা কিভাবে যাচ্ছে বা কোন রূপ থেকে কোন রূপে যাচ্ছে এ ধরনের কোশ্চেন্স হয়, তোমাদের জানা লাগবে, এমসিকিউতেও আসে। যেমন বাসায় তোমাদের একটা বিদ্যুতের মোটর আছে, এই মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটি যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় তাহলে তোমাদের উত্তর দিতে হবে। যেমন মোটরে আমরা দিচ্ছি কি বিদ্যুৎ, মোটরে দেওয়া হচ্ছে বিদ্যুৎ, তাহলে সেই বিদ্যুৎ দেওয়ার পরে মোটরের ফ্যান ঘুরে পানি তৈরি হচ্ছে। ঠিক আছে, সে পানিটা উপরে উঠছে বা যেখানে রাখা হচ্ছে রাখছে, তাতে কি এই যে একটু আগে দেখলাম উপরে উঠলে কি বিভব শক্তি, সঞ্চিত শক্তি যেটা সঞ্চিত, তাহলে এইটা মূলত পক্ষে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। বিদ্যুৎ শক্তি মেকানিক্যাল এনার্জিতে গেল বা যান্ত্রিক শক্তিতে গেল, এটারই আরেক নাম বিভব শক্তি, যান্ত্রিক শক্তি। তাহলে এই যে রূপ চেঞ্জ করতে পারছি, এখন আমাদের বাসায় ধরো মনে করো একটা বিদ্যুতের বাল্ব জ্বলছে, সেই বাল্বের ভিতরে বিদ্যুৎ দেওয়ার পর কি কি পাচ্ছি? আলোক শক্তি পাচ্ছি, তারপর কি পাচ্ছি? কিছুটা তাপ শক্তিও পাচ্ছি, কারণ তাপও হয় আবার আলো পাওয়া যায়। তাহলে এগুলো আমরা বলতে পারবো। এখন শক্তির এই রূপান্তর বিভিন্ন ভাবে সংগঠিত হয়। কেউ ধরো বল প্রয়োগ করে যে কোনো একটা তারে যদি কম্পন দেয় তাহলে কি শব্দ তৈরি হয়, সেখানে তাহলে পেশি শক্তিটা তার কি হচ্ছে? কম্পন, শব্দ শক্তিতে তৈরি হচ্ছে। এভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি, শক্তির রূপান্তর করতে পারি, কিন্তু কোন শক্তি থেকে কোন শক্তিতে গেল এগুলো তোমরা একটু খেয়াল রাখবে। শক্তির সংরক্ষণশীলতার নীতি, আমরা এই যে শক্তি চেঞ্জ হলো, কি হলো? বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে গেল আর আলোক শক্তিতে গেল বাল্ব জ্বালানোর কারণে। এখন এই বিদ্যুৎ শক্তি যে তাপ শক্তি এবং আলোক শক্তিতে গেল, তাহলে কি ওই বিদ্যুৎ শক্তিটা শেষ হয়ে গেল? তা না, এই তাপ এবং আলোক শক্তিতে গেল, ওই তাপটাকে যদি তুমি আবার ধরতে পারো সেটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায়। আলোকটাকেও যদি কাজে লাগাতে পারো তাহলে অন্য ক্ষেত্রে ব্যবহার করা সেটা সম্ভব। অর্থাৎ তাপ বিদ্যুৎ আর এক শক্তিতে গেল, আর বিদ্যুৎটা আসলে কি করে? ওই যে পানির বিভব শক্তি থেকে, পানির বিভব শক্তি কাজে লেগে আমরা জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ পাচ্ছি, তাহলে বিভব শক্তি বিদ্যুতে আসলো, বিদ্যুৎ থেকে আলো আর তাপ শক্তিতে গেল, এবার এই আলো আর তাপ শক্তি অন্য কাজে ব্যবহার করা যাবে। তার মানে টোটাল যে শক্তি পৃথিবীতে রয়েছে এটা কমেও না বাড়েও না। টোটাল যে শক্তি দেওয়া আছে ব্রহ্মাণ্ডে এটা তোমার কমেও না বাড়েও না, শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয়। এই যে শক্তির সংরক্ষণ হচ্ছে, শেষ হচ্ছে না, রূপ চেঞ্জ হচ্ছে, এই যে শক্তির বিনাশ হচ্ছে না, এজন্যই এটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এজন্য এটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি বললে তোমরা বলবা শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে
রূপান্তরিত হয়। এবারে আমরা শক্তি নিয়ে আলোচনা শেষ করলাম। ক্ষমতা, ক্ষমতাটা কি জিনিস একটু আগে আমরা কাজ শিখেছি। এখন ক্ষমতা বা পাওয়ার, এই ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে সে কতটুকু সময়ে করা হয়েছে, অর্থাৎ একক সময়ে কৃত কাজের পরিমাণকে বলা হয় ক্ষমতা। আবার শোনো, একক সময়ে কোনো মানুষ বা যন্ত্র বা বস্তু যেই যতটুকু কাজ করতে পারো, বিদ্যুৎ বা যেই হোক না কোনো যে কাজ করতে পারে, কাজ একক সময়ে কতটুকু হলো সেটা হচ্ছে তার ক্ষমতা। যে ওই নির্দিষ্ট একক সময়ে কাজ বেশি করতে পারে তার ক্ষমতা বেশি, যে কম করতে পারবে তার ক্ষমতা কম। অর্থাৎ পি হচ্ছে ডব্লিউ বাই টি। টি হচ্ছে সময়, ডব্লিউ হচ্ছে কাজ। কাজ এই একক সময়ে যতটুকু করা সম্ভব হয় সেইটাই হচ্ছে ক্ষমতা। কাজ তাহলে কি একক সময়ে বা নির্দিষ্ট সময়ে একটা ইউনিট ধরে, ইউনিট সেই সময়ে কতটুকু হয়। ধরো দুইজন ছাত্র, তোমরা মনে করো একজন 20 কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে একজন 10 মিটার যেতে পারো কত 3 সেকেন্ডে, আর একজন যেতে পারো 2 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে যে গেল তার স্বাভাবিকভাবেই তার ক্ষমতা বেশি। তাহলে এখান থেকে আমরা ক্ষমতা নির্ণয় করতে পারবো। আর ডব্লিউর ক্ষেত্রে যদি তোমার মনে করা হয় একটা মোটর দিয়ে এত দূরে নিয়ে চলে যাওয়া হচ্ছে এখানে একটা বস্তু, তাহলে এখানে ডব্লিউ সমান একটু আমরা কি দেখেছি এম জি এইচ টি। তাহলে এই বস্তুটার ভর পাবো, জি জানি আমরা, উচ্চতা এইচ জানি। তাহলে এখান থেকেও আমরা ক্ষমতা বের করতে পারবো খুব সহজে। খুব সহজ, এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ অন্য চ্যাপ্টারের থেকে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে যদি পড়ো তাহলে এই ক্যালকুলেশনগুলো খুব সহজে করতে পারবে, এখান থেকে থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝবে। এখন আমরা এই ক্ষমতার এককটা জেনে নাও, ওয়াট। ক্ষমতার একক ওয়াট, এটা তোমাদের জানতে হবে। এককগুলো লাস্টে যদি না বসাও মার্ক কর্তন হবে। সুতরাং এগুলো জানার বিষয়। ক্ষমতার একক ওয়াট, সময়ের একক সেকেন্ড ডব্লিউ, কাজের একক জুল, সবগুলোরই একক আমাদের জানতে হবে। আর মাত্রা বের করা তোমাদের তো আমরা প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের ওইদিকে, প্রথম অধ্যায়ের দিকে শেখানো হয়েছে তোমাদের। আশা করি মাত্রাও বের করতে পারবা। এখানে আমরা ক্ষমতাটা বের করতে পারলাম। এবারে আসি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কর্মদক্ষতা। কর্মদক্ষতা কি জিনিস? কর্ম বা কাজ আমরা দেখলাম, এই কর্মদক্ষতা কি সে পর্যায়ে আমরা যাই। ধরো বিদ্যুৎ তৈরি করলাম আমরা, কি প্রথমে নিয়ে আসা হলো একটা জ্বালানি, সে গ্যাস হোক পেট্রোল হোক খনি থেকে নিয়ে আসা হলো, সে পেট্রোল পুড়িয়ে তাপ শক্তি করানো হলো, তাপ শক্তিকে ওই যে বিভব শক্তিতে রূপান্তর দেওয়া হলো, তারপর সেই প্রেসারটা কাজে লিয়ে বাষ্প তৈরি করে তার প্রেসারটা কাজে লাগানো হলো, সেই প্রেসার কি টারবাইন ঘুরে জেনারেটর দিয়ে বিদ্যুৎ তৈরি হলো। তাহলে এই যে ধাপগুলো অতিক্রম করতে অনেক শক্তির বিভিন্ন ধাপে অপচয় হয়। এই অপচয়গুলোতে দেখে দেখা যাচ্ছে যে একটা নিউক্লিয়ার বিদ্যুতে দেখা যাচ্ছে 70% অপচয় হয়, 30% কাজে লাগে। তাহলে কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি এটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে যে পরিমাণ কাজটা তুমি পাও, অর্থাৎ সেটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি আর যে পরিমাণ শক্তিটা শুরুতে দেয়া হয়েছিল প্রদত্ত মোট শক্তি। তাহলে লভ্য কার্যকর শক্তি যতটুকু পেয়েছি আর প্রদত্ত মোট শক্তি যতটুকু দেয়া হয়েছিল
এইটার অনুপাতই মূলত পক্ষে কর্মদক্ষতা। এটাকে পার্সেন্ট আকারে প্রকাশ করা হয় 100% দিয়ে। অর্থাৎ এখানে যদি একটা যন্ত্রে তোমার কাজ পেয়েছিলাম, যেটা বললাম 30%, 30 কাজে লাগছে আর দেয়া ছিল 100, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 30%। ওই বিদ্যুৎ কেন্দ্রের কর্মদক্ষতা কত? 30%। এই হচ্ছে ইফিসিয়েন্সি। আমরা যদি কোনো একটা বস্তুতে বা একটা তেল যে পরিমাণ কাজে লাগাচ্ছি, সেই তেলের যে মোট রাসায়নিক শক্তি ছিল, তার যতটুকু কাজে লাগাতে পারছি সেইটা উপরে বসবে, আর নিচে প্রদত্ত শক্তি ও টোটাল প্রদত্ত শক্তি দিয়ে এখানে ক্যালকুলেশন করলে খুব সহজেই আমরা কি পেয়ে যাব? ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। অর্থাৎ যতটুকু কাজ করার জন্য এনার্জি সাপ্লাই করা হয়েছে আর যতটুকু কাজ হয়েছে সেই কাজ হওয়া এবং এনার্জি সাপ্লাইয়ের অনুপাতই হচ্ছে কর্মদক্ষতা। এখানে 100% দিয়ে বা 100% দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা পার্সেন্টটা খুব সহজেই বের করতে পারি। যদি কোনো জায়গায় 50 পরিমাণ কাজে লাগে তাহলে সেটা 50% কর্মদক্ষতা। সাধারণত কোনো ফুয়েলই আমরা 100% ইউজ করতে পারি না, কোনো না কোনো ভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে লস হয়। তাহলে এখানে আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আশা করছি তোমরা এই অংশগুলো, টপিকসগুলো বুঝেছো এবং বাসায় সহজেই স্টাডি করতে পারবা, এবং তোমাদের যে এরপর অ্যাসাইনমেন্ট দেয়া হবে সামনের সপ্তাহ থেকে, সেখানেও তোমরা এর উত্তর করতে পারবা যদি বুঝে থাকো। নির্দিষ্ট সব যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সব চ্যাপ্টারের মধ্য থেকেই 3টা অ্যাসাইনমেন্ট হবে 3টা সপ্তাহ। তো সেইগুলো টপিকসগুলো তোমরা অবশ্যই বাসায় স্টাডি করবে। যদি কোনো কিছু না বুঝে থাকো অনলাইনেই তোমরা কমেন্টস করো, আমি যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।